তোমার জন্য চলে এসেছি ডাকাতের গল্প নিয়ে। আজকে সত্যি ডাকাতের গল্পতে আজকে এমন একটা গল্প বলবো, না তোমার অবশ্য এটা শোনা হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু গল্পটা পৃথিবী বিখ্যাত গল্প, বুঝলে? তাই সত্যি ডাকাতের গল্পতে ভাবলাম এটা বলি। এটা সত্যি কিনা জানি না, কিন্তু ভীষণ ভালো একটা গল্প, সবার চেনা গল্প। একটা বই আছে, সেই বইটার নাম হলো সহস্র এক আরব্য রজনী। সেই আরব্য রজনীর গল্পে, আরব দেশের একটা গল্প, আলী বাবা ও 40 চোর। তো গল্পটা একটু বড়, তাই অন্য কথা না বলে আজকে গল্পে চলে যাই, তাই না? একটা আরব দেশে অনেক দিন আগে দুই ভাই বাস করত। একজনের নাম ছিল আলী আর একজনের নাম কাশেম। কাশেম ছিল বড় ভাই, সে ছিল অনেক বড় লোক, সে সচ্ছল পরিবার, তার অনেক ক্ষমতা, সে কাজ করত। এবারে আর আলী তার ভাই ছিল খুবই সরল সাদাসিধে বোকাশোকা। কাশেম আলীর অনেক সম্পত্তি, তাদের দুই ভাইয়ের যে সম্পত্তি সেটা কাশেম আলীর থেকে ঠকিয়ে নিয়ে নিয়েছিল। তো আলী কি করতো, আলী কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে সেই কাঠ নিয়ে সে সংসার চালাতো। স্বাভাবিকভাবে সে ছিল খুবই গরিব একজন কাঠুরে, এবং তার মাঝে মাঝে খাবার দাবার যখন থাকতো না, তাদের বাড়ির লোকেরা কাশেমের কাছে গিয়ে ধার আনতো, একটু খাবার দাবার চাইতো, এরকম করে। কিন্তু কাশেম আর কাশেমের বউ না, সেই খাবারগুলোরও হিসেব করতো। এইভাবে হিসেব করতে করতে একটা সময় কি করেছে জানো, আলী বাবা যেখানে কাঠ কাটতে যেত, সেই কাঠ কাটতে যাওয়া যে জঙ্গলটা, সেটা পর্যন্ত কাশেম নিজের নামে করে নিল। ফলে কি হলো, আলীর আর কিছুই রইল না। আলী আর কোথায় কাঠ যাবে? তখন আলী ঠিক করলো যে তাকে তো কোনো রকমে বেঁচে থাকতে হবে। তার বউ তো কান্নাকাটি করছে যে কি হবে, এবার কি হবে। তো আলী তখন বলল যে আমি অনেক দূরে একটা জায়গায় কাঠ কাটতে যাব। কাশিমের বাড়িতে কাশিম থাকতো, কাশিমের বউ থাকতো, আর তাদের তো প্রচুর পরিচারিকা, তাদেরকে বাঁধি বলতো, সেই বাঁধি থাকতো, তাদের ভৃত্য থাকতো। হ্যাঁ, মানে কাশিম তাদেরকে রেখেছিল। তাদের মধ্যে একটি মেয়ে ছিল মর্জিনা। মর্জিনা ছিল ভীষণ বুদ্ধিমতী, ভীষণ সুন্দর, নাচ গান রান্না সমস্ত কিছু সব কাজে সে পারদর্শী। মানে মর্জিনা ছাড়া ওদের কোনো কিছু চলতোই না। আর একজন ছিল ভৃত্য, তার নাম ছিল আবদাল্লাহ। আবদাল্লাহও ছিল ভীষণ বুদ্ধিমান। মর্জিনা আবদাল্লাহ দুজনে মিলে তারা বাড়ির সব কাজ করে ফেলতো। অন্যান্য যারা চাকর বাকর ভৃত্য ছিল, তারা সবাই তাদের কথাই শুনতো, তাদেরকে সবাই খুব ভালোবাসতো। আলীরা তো খুব গরিব ছিল, কিন্তু মর্জিনা তাদের ওপর ভীষণ তাদেরকে ভালোবাসতো। যখন আলীরা কিছু খেতে পেত না, তখন কাশেমের বাড়ি থেকে তাদেরকে ধার দিতে চাইতো না, তখন খাবার দিতে চাইতো না, মর্জিনা তাদের জন্য লুকিয়ে লুকিয়ে অনেক সময় খাবারও নিয়ে আসতো। আলীরাও তাকে খুব মেয়ের মতো ভালোবাসতো, তাদেরকে খুব ভালোবাসতো আলীরা। তো এরকম যখন অবস্থা, তখন কাঠ কেটে আর খাবার আনা যাচ্ছে না, কারণ কাঠ তো জঙ্গলে তো পুরোপুরি কাশেম নিয়ে নিয়েছে, নিজের নামে করে নিয়েছে, সেখানে সে তার ভাইকে আর কাঠ কাটতেও দিতে যেতে চায় না। তো আলী কি করবে? আলীর যারা বন্ধুরা, যারা আর অন্যান্য কাঠুরিয়া ছিল, তারা অন্যান্য কাজ করছে, নানান জায়গাতে যাচ্ছে, আলীর কিছু করার ছিল না কাঠ কাটা ছাড়া। তো তখন সে তার বউকে বললো যে তুমি চিন্তা করো না, আমি অনেক দূরে চলে যাব, আমি পাহাড়ের ওখানে চলে যাব। পাহাড়ের ওখানে তো এখনো কিছু গাছ আছে, সেখানে তো কেউ যায় না, সেটা তো কারোর জায়গা নয়, সেটা তো প্রকৃতির নিজের। তো আমি মরুভূমি পার হয়ে কিছুটা দূরে, মরুভূমির মধ্যেই ওই জায়গাটাকে যেতে হবে, আমি সেখানে যাব। ভয় পেল ওরা যে অত দূরে যাবে, কিন্তু আলী বলল যে কিচ্ছু হবে না। আলী তখন একটা গাধার পিঠে করে সারাদিনের জন্য খাবার নিয়ে সে চলে গেল। তো ওখানে গিয়ে ভোরবেলা বেরিয়েছে, অনেক দূর গিয়ে সে দেখছে, যেখানে গাছ খুঁজতে খুঁজতে সে যেখানে পৌঁছেছে, সেখানে তো পাহাড় রয়েছে, বেশ কিছু গাছ রয়েছে, কিন্তু সেখানে সে দেখছে যে মানুষের হাড় পড়ে আছে, মানুষ মারা গেছে, সেরকম একটা জায়গা, চারিদিকে কোনো জনপ্রাণী নেই, কিছু নেই। ও তো ভীষণ ভয় করতে লাগলো যে তার মানে এখানে মানুষ আসলে সেখানে আর ফিরে যায় না, মারা যায়, এখানে জল নেই, কোনো কিচ্ছু নেই, তবু কিছু গাছ আছে। তো আলী কি করবে? আলী তবু সেই প্রাণ হাতে করে নিয়ে আলী ওখানে গেছে, এবং আলী ওখানে থেকে কাঠ কেটে আনতে লাগলো। এরকম করে আলী প্রতিদিনই যাচ্ছে, এবং কয়েকটা দিন গেছে। সেখানে দুপুরবেলা কোনো একটা গাছের ছায়ায়, সে ওখানে যে পাহাড় আছে, সেই পাহাড়ের ছায়া, গাছের ছায়ায় বসে তার বউ তাকে যেটুকু আর কি রুটি করে দিয়েছে, সেই শুকনো রুটি সে খাচ্ছে, খেয়ে সে বেঁচে থাকছে।
তো এই রকম ভাবে চলছে, 2-4 দিন গেছে। একদিন আলী এরকম গাছ কাটছে, তো দুপুরবেলা হঠাৎ করেই সে দেখছে যে আওয়াজ হচ্ছে, ঘোড়ার খুঁড়ের আওয়াজ হচ্ছে। ও দূর থেকে দেখবার জন্য তাড়াতাড়ি করে এটা গাছের উপর উঠেছে। জানো, গাছের উপর উঠেছে তো অবাক, দেখছে যে অনেকজন মানুষ বড় বড় ঘোড়াতে চড়ে তারা তো আসছে, এবং তাদের সবার মুখ বাঁধা, তারা তাদের কোমরে অনেক অস্ত্রশস্ত্র ঝুলছে, তরবারি ঝুলছে, ছোড়া ঝুলছে, আর তাদের ঘোড়ার পিঠে বড় বড় সমস্ত ঝোলা, তারা বস্তা, পুরো একদম ভর্তি ভর্তি বস্তা নিয়ে তারা আসছে। আলীর দেখে তো সন্দেহ হয়েছে যে এই জায়গায় যেখানে কোনো জনমানুষ নেই, কোনো পশু পাখি প্রাণী নেই, সেখানে এই লোকগুলো কি করছে? এতগুলো লোক ঘোড়ায় চড়ে এলো। আলীর খুব কাছাকাছি তারা এসে থামলো, জানো তো, পাহাড়ের ওখানটাতে এসে থামলো। থেমে তারা তো ঘোড়া থেকে নেমেছে, ঘোড়া রেখে পাহাড়ের ওখানে গেল। তাদের মধ্যে একজন লোক, দেখেই বোঝা যাচ্ছে যে সর্দার গোছের, সবাই তার কথা শুনছে, সবাই তার পেছনে দাঁড়িয়ে। তো তারা কি করলো, ওখানে সেই পাহাড়ের ওখানে সামনে দাঁড়িয়ে সেই যে সর্দার, সে হঠাৎ চিৎকার করে বলল, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। এরকম করে 3 বার বলার পর আলী তো অবাক, আলী বাবা, যে তার চোখের সামনে পুরো পাহাড়টা ফাঁক হয়ে একটা গুহা হয়ে গেল। আলী বাবা ছিল খুবই সরল সাদাসিধে মানুষ। সে যেটুকু খাবার পেত সে গরিব মানুষদের সঙ্গে ভাগ করে খেত, সবাইকে ভালোবাসতো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতো, সেজন্য মানুষজনও তাকে খুব ভালোবাসতো। আর তার কোনো লোভ ছিল না। এই যে তার দাদা, তাকে সব ঠকিয়ে তার সম্পত্তি নিয়ে নিয়েছিল, তাও সে কখনো দাদাদের ওপরে রাগ করেনি। তো যাই হোক, তো এরকম সাদাসিধে সরল মানুষ কষ্ট পায়, তো সেই তো গাছের ওপর থেকে দেখছে যে এরকম কাণ্ড, আর ও তো বুঝতেই পেরেছে এটা ডাকাত, আর যদি ওরা আমাকে দেখতে পায় তাহলে তো আমাকে মেরেই ফেলবে একদম। আলী তো ভয়ে কাঁপছে বসে বসে। তারপর তারা তো মশাল জেলে ভেতরে ঢুকে গেল। বেশ অনেকক্ষণ পর, আলী গাছ থেকে নামতে পারছে না, ভয় পাচ্ছে। তো বেশ অনেকক্ষণ পর তারা আবার বেরিয়ে এলো। বেরিয়ে এসে সেই সর্দার আবার মন্ত্র বলল, বুঝলে, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। যেই বলল, সঙ্গে সঙ্গে সেই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তারপরে তারা ঘোড়ায় চেপে তারা তো চলে গেল। অনেক দূর যখন চলে গেল, যখন আর তাদেরকে দেখা যাচ্ছে না, আলী বাবা তখন সেই গাছ থেকে নেমে এলো। তার তো ভয়ে হাত পা কাঁপছে। তারপরে সে ওই গুহা মানে পাহাড়ের সামনে গেল। তখনও তাদের মশালটা সেখানে জ্বলছে, ওরা দেখে দিয়ে চলে গেছে। তখন বললো যে দেখবো সেই ম্যাজিকটা হয় কিনা, সেই জাদুটা হয় কিনা, একবার দেখি, কেউ তো নেই। তখন ও চিৎকার করে ওখানে সেই মন্ত্রটা বললো, জানো, চিচিং ফাঁক। যেই 3 বার বলেছে, ভীষণ শব্দ করে সেই গুহাটা খুলে গেল। মশালটা নিয়ে ভেতরে ঢুকেছে ভয়ে ভয়ে। ঢুকে দেখছে, আরে সত্যি সত্যিই তো এটা একটা ডাকাতের আস্তানা। সেখানে প্রচুর মোহর, সোনা দানা, প্রচুর রত্ন, গয়নাগাঠি, জিনিসপত্র। মানে ওরা, এই লোকগুলো বিরাট ডাকাতের দল, এরা প্রচুর ধন সম্পদ লুট করে আনে, আর এইখানে কেউ জানতে পারে না, এইখানে এই গুহার মধ্যে রেখে দিয়ে চলে যায়। আলী ভাবছে যে আমি কি এখান থেকে কিছু নেব? আমি তো এত গরিব, আমি তো কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না, আমি কি নেব? তাহলে কিন্তু লোকের জিনিস নেওয়াটাও তো একটা চুরি, সেটা তো অন্যায়। তারপর আবার চোরেদের জিনিস নেওয়া, সেটাও তো অন্যায়। তাহলে কি করা যায়? কিন্তু আলী ভাবতে ভাবতে ভাবলো যে আমাকে খোদা দিয়েছে, আমার না হলে আমি এই গুহার সামনে আসবোই বা কেন? আর কেনই বা তারা আমার সামনে এসে এরকমভাবে খুলবে? আচ্ছা, আমি যদি অল্প নিই, এদের তো এখানে অত আছে, আর তারা তো চুরি করে আনছে, তারা তো অন্যায়ই করছে, আমি চোরের ওপর না হয় একটু বাটপারি করলাম। তখন সে তার গাধাটাকে খুঁজে নিয়ে এলো, এবং এসে সেই যে কাঠ নিয়ে যায়, সেই ঝোলা টোলাগুলো ছিল, সেই ঝোলা ভর্তি করে সে বেশ কিছু মোহর টোহর গয়না কিছু নিল। নিয়ে এবার বাইরে বেরিয়ে এসছে। বাইরে বেরিয়ে এসে সে মন্ত্র বলেছে, চিচিং বন্ধ। যেই চিচিং বন্ধ বলা, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আলী তো পড়িমড়ি করে গাধা নিয়ে বাড়ি। দিকে সেদিন সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ তো ডাকাতরা ঘরে ওখানে গুহায় ছিল। তো বউ তো খুব চিন্তা করছে, কি হবে কি হবে, কেন আসছে না, এত দূর যায়। তো যখন ঢুকেছে তখন বলছে যে কি ব্যাপার, তুমি এত দেরি করলে? তখন বলছে যে দাঁড়াও দাঁড়াও, সব বলছি, দরজাটা বন্ধ করি আগে।
দরজাটা বন্ধ করে তারপরে তো আলী সব কথা বলার পর ওর বউ তো চিৎকার করছে। তখনও তো যখনই মোহর দেখেছে ওর বউ, তখন বলছে তুমি বোধহয় ডাকাতি করেছো, তুমি চুরি করেছো, তুমি খুন করেছো, নাহলে তুমি কি করে এত পাবে। আলী তোকে শান্ত করলো। আলী বললো জারি না না, এটা খোদা দিয়েছে, তুমি একদম চিন্তা করো না, আমি কোথাও কোনো চুরি করিনি, আমি কিছুই করিনি। তখন মাপবে, ওরা গুনবে, বলছে দেখো গুনতে গেলে তো আমাদের গোটা রাত পার হয়ে যাবে, তাতেও আমাদের গোনা শেষ হবে না, তাহলে কি করা যায়। আলীর বউ তো খুবই সাদাসিধে বোকাশোকা মানুষ, সে তখন বললো দাঁড়াও, আমি তোমার দাদার বাড়ি থেকে আমি একটা কুনকে চেয়ে আনছি। কুনকে কি? কুনকে হচ্ছে একটা কাঠের ঠিক নয়, এটা বেত কিংবা বাঁশ দিয়ে তৈরি ছোট্ট একটা বাস্কেট, ছোট একটা বাস্কেট, একটা ঝুড়ির মতো, যেটাকে অনেকে কাঠাও বলে। দেখবে চাল টাল বা ধান মাপার জন্য ব্যবহার করা হয়, বা অনেক সময় দেখবে বিয়ে বাড়িতে সিঁদুর পরানোর জন্য ছোট ছোট রকম কাঠা, বা দেখবে অনেক সময় পুজোর সময় ব্যবহার করা হয়, কারোর কারোর বাড়িতে কড়ি টড়ি এসব রাখা থাকে। তো সেটা হচ্ছে কুনকে বা কাঠা, সেটা দিয়ে আসলে ওই ধান চাল মাপার কাছে আগে ব্যবহার করা হতো। তো সেটা কাশেমের বাড়িতে আছে, তো আলীর বউ গেছে তার কাছ থেকে, তখন গিয়ে বলছে যে এরকম আমাকে একটু কুনকে দেবে। বলছে কেন, কি মাপবে তুমি? হ্যাঁ, তখন বলছে না আমরা একটু মাপবো। কি মাপবে তুমি? ওর তো ফাতেমা তো বোকা, তো কিছু সেরকমভাবে বলতে পারছে না। তো তখন কাশেমের বউ তো ভীষণ বুদ্ধিমতী, সেই তো হিসেব রাখতো যে কখন সে জিনিসপত্র চেয়ে নিয়ে যাচ্ছে, কখন খাবার চেয়ে নিয়ে যাচ্ছে, কখন পয়সা চাইছে, সেই হিসেব করে করেই তো ওদের সব সম্পত্তি আরও নিয়ে নিয়েছিল। তো তখন বলছে যে ঠিক আছে। তো কাশেমের বউ তখন সেই কুনকের তলায় একটু আঠা লাগিয়ে দিয়েছে, যে যাই মাপুক না কেন সেটা তো ওর মধ্যে লেগে যাবে। এদিকে ও তো জানে না কিছু, নিয়ে চলে এসছে। ওরা রাত্রিবেলা বসে বসে অনেকটা মোহর মেপেছে, মোহর তো লেগে গেছে। পরের দিন সকালবেলা গিয়ে দিয়ে এসছে, ও তো দেখেইনি, ওরা কেউই দেখেনি, ভাবেইনি। এদিকে কাশেমের বউ তো দেখছে আরে কুনকে দিয়ে মোহর মেপেছে, আর এ তো সোনার মোহর, পুরোনো দিনের মোহর। সে তখন অবাক হয়ে গেছে, তার তো মানে মানে অজ্ঞান হবার মতো অবস্থা। সে তাড়াতাড়ি করে কাসেমকে গিয়ে বলছে যে কাসেম দেখো দেখো দেখো, তোমার ভাইয়ের এত পয়সা হয়েছে, দেখো কুনকে দিয়ে মেপেছে। কাসেম বলছে সে কি, কাঠুরে আলীর এত পয়সা হয়েছে যে কুনকে দিয়ে মাপতে হবে? তখন বলছে যে কিন্তু তাই তো হয়েছে, হ্যাঁ, কালকে রাত্রেবেলা এরকম চেয়ে নিয়ে গিয়েছিল, আমি তো আঠা লাগিয়ে দিয়েছিলাম। এবার তো কালকে আলী বলেনি, কিন্তু আলী তো বাড়িতে খাবার দাবার কিনে এনেছে, পোশাক কিনে এনেছে, তারা তো ছেঁড়া পোশাক পরতো, আলী, আলীর বউ, আলীর ছেলে, মর্জিনাদেরও এনে খাইয়েছে। মর্জিনারাও কানাকুশি শুনছে যে আলীর টাকা পয়সা হয়েছে হয়েছে। ফাতেমা তো কাউকে কাউকে বলে ফেলছে। কাশেম এসে জিজ্ঞেস করছে সত্যি করে বলো তুমি এই মোহরটা কোথা থেকে পেয়েছো? আলী প্রথমে বলছে না এটা আমি পেয়েছি, আমি কাটতে গিয়ে পেয়েছি। সব না, বলছে একদম মিথ্যে কথা বলবে না, তোমার এত মোহর হয়েছে যে তুমি কুনকে দিয়ে তোমাকে মাপতে হয়েছে। সত্যি করে বলো তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, আমি তোমাকে এক্ষুনি রাজদরবারে নিয়ে যাবো, তোমাকে জেলে যেতে হবে। আলী তো কিছুতেই বলছে না। তারপরে দেখছে যে না, এত জেলে যেতে হবে। কাসেমের তো এদিকে খুব কৌতূহল যে কত মোহর পেয়েছে, আমি ভাগ নেব, শিগগিরই আমাকে দাও, এরকম একটা করছে। ও তো সবসময় আলীর ওপরে অত্যাচার করতো। তো তখন আলী ওকে সত্যি কথাটা বলতে রাজি হয়েছে, সত্যি কথাটা বলেছে, এরকম আমি ডাকাতের ডেরা থেকে এরকম পেয়েছি। কাসেম বলছে তাহলে আমাকে নিয়ে চলো, তুমি সত্যি কথা বলছো কিনা আমি দেখবো। আর তাছাড়া কাসেমের তো খুব লোভ হয়েছে যে তাহলে আমিও তো নিয়ে আসবো। কাসেম খুবই বড় লোক, কিন্তু তার সত্ত্বেও কাসেমের মধ্যে ভীষণ লোভ। কাসেম তো দুটো গাধা নিয়ে পুরো একদম গেছে, দিয়ে সেইখানে বলছে আমাকে মন্ত্র শেখাও। তো আলী বাবা তো মন্ত্র শিখিয়ে দিয়েছে, খোলার মন্ত্র চিচিং ফাঁক, আর বন্ধ করার মন্ত্র চিচিং বন্ধ। কাশেম তো গিয়ে তখন ওকে ওই চিচিং ফাঁক বলে তো ঢুকে পড়েছে, আলী বলে দিয়েছে, ও তো চিচিং ফাঁক বলে ঢুকে পড়ে তখন আলীকে বলেছে তুমি যাও। বলে তো এবার ভেতরে গিয়ে যাতে আলী ওকে দেখতে না পায়, ও নিশ্চিন্তে যাতে একেবারে চুরিটা করতে পারে, মানে জিনিসপত্র নিতে পারে, ও কি করছে সমানে দিকে অটোমেটিক তো বন্ধ হয়ে যায়, গুহার মুখ তো বন্ধ হয়ে যাবে, কেউ ঢুকে গেলে বন্ধ হয়ে যাবে ভেতর থেকে। তো কাশেম তো প্রচুর সেই একবার এটা নেয়, একবার সেটা নেয়, এটা নেয়, মানে সে নিয়েই যাচ্ছে, মানে ওর মনেই নেই যে ওকে বেরোতে হবে। তারপর যখন অনেক নেওয়া হয়ে গেছে তখন এবার ও বেরোবার সময় তখন এবার মন্ত্র ভুলে গেছে। এত লোভ যে এত কিছু এগুলো খুঁজতে ও তো মন্ত্র পুরো ভুলে গেছে। তখন ও
সমানে উল্টো পাল্টা বলে যাচ্ছে, চিচিং ফাঁক তো আর মনে পড়ছে না, তখন বলছে আলু ফাঁক, জাম ফাঁক, আম ফাঁক, তারপরে না যা মাথায় আসছে কিছুই মনে পড়ছে না। এদিকে ডাকাতরা তো আসছে সেদিনকে, পুরো কাশেম তো ভেতরে রয়ে গেছে, লুকিয়ে বসে আছে। হঠাৎ করে সর্দার এসে তখন খুলেছে, চিচিং ফাঁক বলেছে দরজায়। তো এবারে ও ভেবেছে, কাসেম ভেবেছে বোধহয় ওর দেরি দেখে আলী ওকে উদ্ধার করতে এসছে। ও দৌড়ে গেছে, মানে গুহা যখন খুলছে তখন দেখছে সামনে ডাকাত দাঁড়িয়ে। এবার ডাকাতরা তো অবাক যে এই গুহার সন্ধান পেয়েছে কি করে, এটা তো কেউ জানে না। আর যদি জানতে পারে তাহলে তো এই গুহার জিনিসপত্র তো উধাও হয়ে যাবে, লুট হয়ে যাবে। তো স্বাভাবিক, বুঝতেই পারছো এবার কি হতে পারে। ওরা কাশেমকে পুরো টুকরো টুকরো করে কেটেছে, কেটে ছোলার মধ্যে ঢুকিয়ে দিয়ে ও যে ঘোড়ার পিঠে এসেছিল সে ঘোড়ার পিঠে পাঠিয়ে দিয়ে ঘোড়াটাকে পাঠিয়ে দিয়েছে। এদিকে কাশেম আসছে না। অনেক পরে রাত্রির বেলায় সেই ঘোড়াটা ফিরে এসছে, দেখছে কাশেম নেই, ঘোড়াটা আছে। ওরা দৌড়ে গেছে। এদিকে কাশেমের বউ তো অপেক্ষা করছিল কখন ওর বর মোহর নিয়ে আসবে। দৌড়ে গিয়ে যখন খুলেছে তখন দেখছে ভেতরে কাশেমের দেহ টুকরো টুকরো করা, তো অজ্ঞান হয়ে গেছে চিৎকার করে। এদিকে সবাই তখন ছুটে এসছে, দাসীবাদীরা এসেছে, আলীরা এসছে, সবাই এসছে, কি ব্যাপার। তখন এই ব্যাপার যে এবার কি হবে, ডাকাতরা তো এবার মেরেই ফেলবে। ডাকাতরা ওকে যেমন মেরেছে তেমনি ডাকাতরা তো আমাদেরকেও মেরে ফেলবে, কারণ ডাকাতরা তো চাইবেই না যে কেউ এটা জানুক, সুতরাং ডাকাতরা তো আমাদেরকে মারবেই। কিন্তু কাসেমকে তো এরকমভাবে কাসেমকে মেরে ফেলেছে, তাকে তো সমাধি দিতে হবে, কবরস্থ করতে হবে। তাহলে কি করে তাকে কবর দেওয়া হবে? টুকরো টুকরো শরীর তো কেউ দিতে পারে না। ওই যে তাদের দাসী ছিল মর্জিনা তো ভীষণ বুদ্ধিমতী ছিল। মর্জিনা কি করলো, তখন বললো যে দাঁড়াও আমি দেখছি, পরামর্শ করলো আলীর সঙ্গে। ওদের ওখানে শহরে একটা যে চামড়ার সেলাই করে সেরকম একটি মুচি ছিল। তো সে তখন ওর কাছে গেল, সে খুবই বৃদ্ধ একেবারে, তো খুব ভালো সেলাইয়ের কাজ করে, সে তার নাম বাবা মুস্তাফা। তাকে গিয়ে মর্জিনা বলল যে বাবা মুস্তাফা তুমি কাটা প্রাণ জোড়া দিতে পারো? তা বলছে না বিবি জান, আমি তো কাটা প্রাণ জোড়া দিতে পারি না, কিন্তু কাটা শরীর আমি জোড়া দিতে পারি। বলছে তাই নাকি, চলো। তো বলছে সে আবার কি কথা? বলছে হ্যাঁ। তখন তো মর্জিনা ওকে ওই মোহর দিয়েছে। এবার গরিব একজন, সে চামড়ার কাজ করে, বুড়ো মানুষ, সে তো মোহরের ইয়েতেও তো লোভ হয়েছে। তা বলছে কিন্তু কাউকে তোমার বলা চলবে না। বলছে না, বলছে মুখ কিন্তু বন্ধ, তাহলে তোমাকে আরও মোহর দেবো। বলছে ঠিক আছে। মর্জিনা কি করেছে, মর্জিনা তখন ওর চোখটাকে বেঁধে দিয়েছে। মুস্তাফা যাতে ওর বাড়িটা চিনতে না পারে সেই জন্য মর্জিনা ওকে নিয়ে গেছে ওর বাড়িতে, চোখ বন্ধ করে নিয়ে গেছে। বাবা মুস্তাফাকে দিয়ে কাশেমের পুরো দেহটা টুকরো টুকরো করা দেহ সেলাই করিয়েছে। তারপর এবার তাকে কবরস্থ করা হয়েছে। এদিকে ডাকাতরা তো খোঁজ নিচ্ছে যে কার বাড়িতে কে টুকরো টুকরো করা লাশ এসছে, সেসব তো কেউ বলতে পারছে না, কারণ সবাই তো কাসেমকে দেখেছে যে এমনিই তো কাসেমকে ইয়ে করা হয়েছে, তাকে কবর দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। তো ডাকাতরা খুঁজছে কে এটা করতে পারে, নিশ্চয়ই কেউ একজন আছে যে এরকম করে ব্যাপারটাকে করেছে। তো ওরা খোঁজ করতে করতে বাবা মুস্তাফার ওখানে গেছে। বাবা মুস্তাফাকে তখন নিয়ে গিয়েছে চোখ বেঁধে। বাবা মুস্তাফা চোখ বাঁধা অবস্থাতে ঘুরতে আলী বাবার বাড়িতে গেছে। তো সেই বাড়িটা চিনতে পেরেছে। তখন ডাকাতরা কি করেছে, সেই বাড়িটাতে একটা চিহ্ন দিয়ে চলে গেছে, চক দিয়ে চলে গেছে, চিহ্ন দিয়ে। তো মর্জিনা তখন বলছে যে হঠাৎ মর্জিনা আর আবদাল্লাহ বাইরে বেরিয়ে দেখতে পেয়েছে তাদের বাড়িতে এরকম চিহ্ন দেওয়া আছে। এখন বলছে যে তার মানে তো ডাকাতরা এসে চিহ্ন দিয়ে গেছে তাদের বাড়িটার জন্য। সঙ্গে সঙ্গে ওরা পাড়ার সব কটা বাড়িতে একই রকমের চিহ্ন এঁকে দিয়েছে। এবার ডাকাতরা যখন এসছে তারা তো বুঝতে পারছে না যে কোন বাড়িটাতে এরকম হয়েছে। ঠিক আছে, কিন্তু ওরা বাবা মুস্তাফাকে দিয়ে আবার এসেছে এবং বাড়িটা চিনে নিয়েছে। এই ঠিক কয়েকদিন পরে আলী বাবার বাড়িতে একজন সওদাগর এসেছে। সে
এসে বলছেন যে এরকম আপনি শুনলাম যে আপনি এখানকার একজন খুবই ভালো মানুষ, তো আমি দূর দেশের যাত্রী, এরকম যাচ্ছিলাম, আমি এক সওদাগর, আমি নানান রকম জিনিসপত্রের ব্যবসা করি, তো এখন রাত হয়ে গেছে, কিন্তু জিনিসগুলো নিয়ে আমি কোনো সরাইখানায় যেতে চাইছি না, আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন। তখনকার দিনে মানুষ বাড়িতে আশ্রয় দিত, জানো তো, সব দেশেই সব মানুষ মানুষকে বিশ্বাস করতো। তো বলছে ঠিক আছে, বলছে আপনার সঙ্গে এত জিনিসপত্র, বলছে হ্যাঁ আমি তো তেলের ব্যবসা করি, এই এই সমস্ত যে দেখছেন পিপে, তো এই পিপেগুলোতে তেল আছে, বড় বড় পিপে বন্ধ করা আছে, কাঠের পিপে বড় বড়, তার মধ্যে তেল রয়েছে। তো আলী বাবা বলেছেন ঠিক আছে, বলছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবেন। তো খাওয়া দাওয়া করবে, তখন রাত্রে হয়েছে, রান্না হচ্ছে, তখন সেই সওদাগর বলেছে শুনুন আমার তরকারিতে আমার খাবারে নুন দেবেন না, কিন্তু আমি নুন খাই না। তখন বলছে যে সে আবার কি কথা, আমার চিনার কেমন একটা সন্দেহ হচ্ছে, এত রাত্রে রান্না হবে, অত তেল তো বাড়িতে নেই, তো হঠাৎ করে সে বলেছে যে নুন ছাড়া রান্না করতে হবে, নতুন করে সব কিছু রান্না করতে হচ্ছে। তো তখন তেল কম পড়েছে, রাত্রেবেলা কোনো দোকান খোলা নেই। তখন মর্জিনা আবদুল্লাহকে বলেছে চল তাহলে আমরা একটা কাজ করি, ওদের ওই যে তেলের পিপেগুলো আছে ওখান থেকে আমরা কয়েক হাতা তেল নিয়ে নিই, কি হবে তাতে। এদিকে ওরা যখন তেলের পিপেগুলো আনতে গেছে, সেগুলো সমাস্তাবলের ওখানে রাখা ছিল, তো সেখানে গিয়ে হঠাৎ করে তেলের পিপের কাছে গিয়ে দেখছে যে ভেতরে লোকে কথা বলছে, যেই আওয়াজ হয়েছে ভেতর থেকে একজন বলছে যে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তখন তো ওরা ভীষণ ভয় পেয়েছে, এটা কি হলো ব্যাপারটা, বিভিন্ন পিপেতে একটু একটু করে আওয়াজ করে দেখছে, ভেতর থেকে লোক সাড়া দিচ্ছে। তখন ওরা বুঝতে পেরেছে যে এরা তো সেই ডাকাত দল, এরা তো রাত্রেবেলা আমাদেরকে মেরে ফেলবে বলে এসেছে, আর ওই সর্দার যে সে সওদাগর সেজে এসেছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া হলো, গান হবে, তারপরে তো ডাকাত সর্দার ঠিক করেছে যে এবার এদেরকে মেরে ফেলা হবে। এদিকে মর্জিনা কি করলো, আবদুল্লাহকে সঙ্গে নিয়ে বাজার থেকে অনেকটা তেল নিয়ে এলো, তারপর সেই তেল গরম করেছে কড়ায়, তারপর সব ভৃত্যেরা মিলে তারা একটা করে পিপে খুলছে আর গরম তেল ঢেলে দিচ্ছে, সব ডাকাতরা পুরো মরে গেল, বুঝলে, ডাকাতরা মরে গেল। এদিকে রাত্রেবেলা তখন নাচ গান হচ্ছে, তখন নাচতে নাচতে মর্জিনা তার হাতে ছুরি নিয়ে ডাকাত সর্দারের মুখে বসিয়ে দিয়েছে। আলী বাবা তো লাফিয়ে উঠেছে, এটা কি করলে মর্জিনা, তুমি এটা কি করলে, আরে উনি আমাদের অতিথি, অতিথি দেবতার মতো অতিথি এসছে। তখন মর্জিনা বলছেন না আলী সাহেব, যে আপনি আমাকে মেয়ের মতো আমাকে ভালোবাসেন, তাই এটা হচ্ছে সেই ডাকাত সর্দার, আর এই ঘটনায় তেলের পিপের মধ্যে ডাকাতরা লুকিয়ে আছে। সেই 40 জন ডাকাতকে মর্জিনার সাহায্যে আবদুল্লাহ আর মর্জিনা মিলে সবাইকে মেরে ফেলল। ডাকাতদের হাত থেকে তারা মুক্তি পেল, আর তো ডাকাতরা কেউ রইলই না, বুঝতেই পারছো, সব ধন সম্পত্তি তখন কিন্তু হয়ে গেল আলী বাবার। কিন্তু আলী বাবা তো বেশি লোভ করে না, সেই সম্পত্তি সেখানেই সব পড়ে রইল। তো এইভাবে এই আলী বাবা 40 জন চোরের সঙ্গে দেখা হয়েছিল, যারা কিনা ভীষণ সাংঘাতিক ডাকাত ছিল, আর তারা কিভাবে আলী বাবার কাছে এসে মর্জিনার সহায়তায় তাদেরকে তারা মারা গেল। এটা একটা পৃথিবী বিখ্যাত গল্প। যারা গল্পটা আগে শোনোনি তারা কিন্তু গল্পটা কেমন লেগেছে সেটা আমাকে লিখে জানাবে, কেমন?